ওর সারা শরীরে দাও দাও করে আগুন, ঠিক যেন এক অর্ধনগ্ন জ্বলন্ত লাশ মরণ জ্বালায় ছটফট করছে। সতোষীর কাছে শুনেছি মনে নাকি গায়ে আগুন লাগিয়ে সুইসাইড করেছিল। সেই নৃশংস দৃশ্যই কি সে আমার চোখে আগুন দিয়ে দেখাচ্ছে। উফ, কি বিভৎস সে মুখময়! তাকিয়ে থাকা যায় না, আমি চিৎকার করে কাঁদতে থাকি। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুক শেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প ঋত্বিকা ব্যানার্জির লেখা সুন্দরবনের আলেয়া। ঋত্বিকা ব্যানার্জি আধুনিক বাংলা সাহিত্য জগতে এক সুপরিচিত নাম। 2020 সালে তিনি ভারত সরকারের সাম্মানিক পদ্মশ্রী পুরস্কারের জন্য সাহিত্য ও শিক্ষা বিভাগে মনোনীত হন। এছাড়াও তিনি পেয়েছেন বহু আন্তর্জাতিক ও জাতীয় সম্মান। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল সার্বিয়ার অ্যাপোলন সার্মিয়েন্সিস অনার, বাংলাদেশের কাজী নজরুল ইসলাম পুরস্কার, গুজরাট সরকার থেকে সাহিত্য একাডেমি পুরস্কার, জাতীয় পুস্তক সম্মান, স্বামী বিবেকানন্দ শ্রেষ্ঠত্ব পুরস্কার, সিস্টার নিবেদিতা সম্মান, বিজয়া সর্বজয়া সম্মান এবং রবীন্দ্রনাথ ঠাকুর পুরস্কার। বর্তমানে তিনি সাইবার সিকিউরিটি উপদেষ্টা পদে উত্তর আমেরিকার একটি বহুজাগতিক সংস্থাতে কর্মরতা। ওনার লেখা এক বই এবারের কলকাতার আন্তর্জাতিক বইমেলাতে প্রকাশিত হয়েছে। বইটির নাম প্রেম অন্তহীন, যাতে 14টি ভিন্ন স্বাদের প্রেমের গল্প রয়েছে। বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের স্টল নাম্বার 155-তে এই বইটি আপনারা পেয়ে যাবেন। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ, সমৃদ্ধি ও পিয়ালি। গল্পের আর্ট ওয়ার্কের রূপ, স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা এবং সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। শুনতে থাকুন আজকের গল্প সুন্দরবনের আলেয়া। আমি রিমি, এখন কলকাতায় থাকি। পেশায় ইঞ্জিনিয়ার হলেও শখে রেইকি হিলার। অনেকেই মনে করেন রেইকি কোনো আধ্যাত্মিক বা জাদুবিদ্যার বিষয়, কিন্তু আমি বিশ্বাস করি এ হলো এক প্রাচীন জাপানি চিকিৎসা পদ্ধতি, যার অর্থ জৈব শক্তি বিনিময় দ্বারা শারীরিক নিয়ন্ত্রণ। সহজ ভাষায় বলতে গেলে নিজের শরীরের মাধ্যমে বিনা স্পর্শে শুধু এনার্জি এক্সচেঞ্জ করে অন্যান্য মানবদেহ বা মনোরোগ নিরাময়ের বিধি। এও মানি আজও সম্পূর্ণভাবে হয়তো রেইকির কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা হয় না, তবে তার প্রভাব যে কতটা দুর্বার হতে পারে সেই টের আমি বহুবার ভালোই পেয়েছি। সময়টা ছিল ফেব্রুয়ারি মাস। বাতাসে তখনও শীতের হালকা পরশ লেগে রয়েছে। কলকাতায় সচরাচর অতটা কুয়াশা পড়ে না ঠিকই, তবে হাতে গোনা ঠান্ডার মাসগুলো আমার বরাবরই খুব প্রিয়। সঙ্গী পেলে ভালো, না হলে লং উইকেন্ডে একাই কাছে পিঠে কোথাও ঘুরে আসি। বছরের কয়েকটা দিন একটু নিজের মতো না কাটালে জীবনটা কেমন অপূর্ণ মনে হয়। সেবারে স্কুলের 2 বান্ধবীর সাথে সুন্দরবন বেড়াতে গিয়েছিলাম। প্রস্তাবটা যদিও প্রথম আসে অতসীর তরফ থেকে। এবার রটন্তী কালী পুজোর সুন্দরবন ঘুরতে যাবি? উইকেন্ড পড়েছে। শুরুতে আমি কয়েকটা গড় রাজি হলাম। রটন্তী কালী পুজো কোনো সময় হলো সুন্দরবন যাওয়ার? ইলিশ পার্বণের সময় বরং চল, ভালো মন্দ খাওয়া যাবে। সে হয়তো আমার কাছে অন্য প্রতিক্রিয়া প্রত্যাশা করেছিল। খানিকটা হতাশ হয়েই বলল, এটাই একমাত্র কালী পূজা যা অমানুষের বদলে কৃষ্ণ চতুর্দশীতে পালিত হয়। বিনাশ নয়, এ হলো মহামিলনের রাত। তাতে আমার কি?
প্রশ্নটা দুম করে মুখ ফসকে বেরিয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য ভুলে গেছিলাম প্রয়াত দিদিমার প্রতি অতসীর অগাধ ভক্তির কথা। তিনি মা রটন্তিকালে দীক্ষিতা ছিলেন এবং জীবৎকালে মহা ধুমধাম করে এই পূজা করতেন। আমিও ছোটবেলায় বেশ কয়েকবার ওদের দক্ষিণেশ্বরের মন্দির বাড়িতে গেছি। তবে এই কালী পূজা বাঙালি দীপান্বিতা উৎসব বা দিওয়ালির মতো অত প্রচলিত নয়, তাই হঠাৎ এতদিন পর শুনে প্রথমে মাথায় আসে। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে ম্যানেজ দিলাম। অতসীও হয়তো সেটা বুঝল, কিন্তু হাবে ভাবে তেমন কিছু প্রকাশ না করে চুপ করে রইল। যে ভিডিও কলে এই কথাবার্তাগুলো হচ্ছিল সেই একই কলে আমাদের আরেক বান্ধবী পলিও ছিল। সেও হুজুগে যোগ দিল। পলি ইউটিউবার, বেসিক্যালি ব্লগার, হাজার হাজার ফলোয়ার্স। তাদের নিত্য নতুন কিছু উপহার দেওয়ার চরম বাসনায় সর্বক্ষণ ক্যামেরা হাতে ঘুরে বেড়াচ্ছে। রটন্তী কালী পুজোর কথা শুনেই সে একবারে ডগমগিয়ে উঠল। আরে কাম অন রিনি, ডোন্ট বি আ স্পয়েল স্পোর্ট। চল না ঘুরে আসি, আমাদের ফার্স্ট ওমেন ট্রি। সোশ্যাল মিডিয়া এখন হেভি ট্রেন্ডিং, অনেক লাইকস পাবো আমি। পলির কাছে এই তকমাগুলো খুব ম্যাটার করে জানি। দুই বন্ধুর কথা ফেলতে না পেরে অগত্যা মত দিলাম। দুজনের মুখেই একসাথে হাসি ফুটল। ঠিক হলো আগামী শুক্রবার আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেব। 2 রাত সজনেখালি দ্বীপে একটা কটেজে কাটিয়ে রবিবার বিকেল নাগাদ কলকাতা ফিরব। তখন কি আর জানি কি সর্বনেশে মায়ার জালে জড়াতে চলেছি সেখানে। আমরা 3 জন কলকাতার 3 দিকে থাকি, তাই সেদিন সকালবেলা ডিরেক্ট এসপ্ল্যানেড বাস ডিপোয় মিট করে সেখান থেকে সড়ক পথে গদখালি পৌঁছাতে নির্ধারিত সময়ের চেয়ে আমাদের অনেকটা বেশি টাইম লাগলো। তার মূল কারণ বাসে ওঠার কিছুক্ষণের মধ্যেই একজন কো প্যাসেঞ্জারের হঠাৎ রক্তবমি শুরু হয়। ঘটনাক্রমে ভদ্রলোক অতসীর ঠিক পাশের সিটেই বসেছিলেন। তাকে আবার এসপ্ল্যানেড ডিপোয় নামিয়ে আমরা ফাইনালি যাত্রা শুরু করি। বমির দুর্গন্ধে বাসে বসে থাকা দায় হয়ে পড়েছিল সকলের। কিন্তু তখন এই বাস ছেড়ে যদি অন্য বাসের ব্যবস্থা করতে হয়, ট্যুর কোম্পানি অন্তত 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। গদখালি পৌঁছতে আরো দেরি হবে। সেখান থেকে খাঁড়ি বেয়ে নৌকা করে আমাদের হোটেল। সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বন দপ্তরের অনেক নিয়ম কানুন ধার্য করা আছে। তার উপর গতকাল রাতে সজনেখালির কাছে ম্যান ইটার সাইটিং এর ফলে সূর্যাস্তের পর নৌকা চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে। কাজেই নষ্ট করার মতো সময় হাতে একেবারেই নেই। গদখালি পৌঁছতেই আমাদের বারবেলা পড়ে যায়। ফেরিঘাটে এসে দেখি এক জাহাজ সম নৌকা জলপরি আমাদের জন্য অপেক্ষা করছে। বাসকে বিদায় জানিয়ে আমরা নৌকায় চড়ে বসলাম। এখানকার টুরিস্ট বোটগুলো পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গার থেকে অনেকটা আলাদা, বিশেষত আমাদের নৌকাটি। হাতে গোনা কয়েকটা 5 স্টার লাক্সারি বোট চলে এই পথে, তারই একটি হলো জলপরি। এবারে আমাদের ট্যুর বুকিংয়ের দায়িত্বে ছিল পলি। যথারীতি ও সব কিছুতেই একটা জাঁক দেখানো ব্যাপার আছে। তবে প্রথমবার তাকে বাহবা না দিয়ে পারলাম না। কাঠের বিলাসবহুল 3 তলা নৌকো, দেখতে কিছুটা বজ্রার মতো, নকশা করা সিঁড়ি দিয়ে ওপরে উঠে চওড়া ডেক, অবজারভেটরি বলা যেতে পারে। একসাথে এতটা জল আর আকাশ বহুদিন দেখিনি। এই অপার ব্যাপ্তি যেন মন ভালো করার ওষুধ। খাঁড়ির পথ ধরে যখন জঙ্গলে ঢুকবো, ডেকে বসেই আমাদের ওয়াইল্ড লাইফ সাফারি হয়ে যাবে। সে দৃশ্য কল্পনা করেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। পাইলট চেম্বারের ঠিক সামনে সাজানো সোফা সেট, পিছন দিকে কিছু চেয়ারও রাখা আছে। সত্যিই জলপরি। এরকম অভিনব নৌকাবিহার আমার এই প্রথম। মানতেই হবে বেশ রাজকীয় একটা অনুভূতি হচ্ছে মনে মনে। মাঝের তলায় বইয়ের অংশ দিয়ে ঘাটে ওঠানো আমার পাটাতন আর নোঙরের দড়ি জড়ো করে রাখা, চাইলে সাবধানে বসাই যায়। তবে ওপর থেকে ভিউটা অসম্ভব সুন্দর। লোয়ার ডেক থেকে আরও 1 ধাপ সিঁড়ি দিয়ে নামলে ডরমিটারির মতো একের পর এক সুসজ্জিত কেবিন। প্রতিটি বিছানার পাশে খোলা জানালা,
বাইরে হাত বাড়ালেই হয়তো নোনা জল ছোঁয়া যাবে। এরকম অনেকগুলি ওপেন সুইটের সাথে অ্যাটাচড ওয়াশরুম, আর একদম পিছনে রান্নাঘর। সেখানে মডিউলার কিচেনে সারি দিয়ে সাজানো থালা, বাসন, কাটলারি, গ্যাস ওভেন, চিমনি ইত্যাদি। মনে মনে ভারী আফসোস হলো, ইস, আমার বাড়িটাও যদি এমন ছিমছাম সাজানো হতো। বইতে পড়েছি সুন্দরবন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, যার কিছুটা অংশ ভারতের পশ্চিমবঙ্গে পড়ে আর বাকিটা বাংলাদেশের অন্তর্ভুক্ত। তার বুক চিরে বয়ে গেছে অসংখ্য নদী, যেগুলি খাঁড়ির মাধ্যমে একসাথে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। ভূখণ্ড ভাগ হয়ে সৃষ্টি হয়েছে অজস্র দ্বীপপুঞ্জ, যার এক একটির অনন্যতা এক এক রকম। যেমন কোথাও পরিযায়ী পাখির বাস, কোথাও আবার পাওয়া যায় মধু, কোথাও রয়েছে ম্যান ইটার রয়্যাল বেঙ্গল, কোথাও মাংসাশী কুমির, কোথাও দেখা মেলে ম্যানগ্রোভের, কোথাও আবার বিষাক্ত সাপের, কোথাও সামনেই বাংলাদেশ বর্ডার, কোথাও বা জালে ধরা দেয় ইলিশ মাছ। অনন্ত দিগন্তে চোখ জুড়িয়ে দেয় বঙ্গোপসাগরের নীলচে জলরেখা। তারই মাঝে মানুষের দৈনন্দিন জীবনযাপনের লড়াই। এক কথায় মিনি অ্যামাজন বললে বোধহয় অত্যুক্তি হবে না। জলপথ ছাড়া এখানে একেবারেই বেহাল যাতায়াত। সময় বাঁচাতে বোটেই লাঞ্চ পরিবেশন করা হয়। তাতে অবশ্য আমাদের কোনো অসুবিধা হয়নি, বরং প্রকৃতির কোলে সুস্বাদু খাবার খেতে খেতে আমরা ভেসে চললাম সজনেখালি দ্বীপের অভিমুখে। হোটেলে পৌঁছে তেমন কিছু করার ছিল না, তাই কটেজে রেস্ট নিচ্ছিলাম। হঠাৎ ঘরের কলিং বেলটা বেজে উঠল। আমি সবে আয়েশ করে একটু শুয়েছি, অতসীয়। ডাকার ধরনে বুঝলাম নির্ঘাত পলে। সেই ছোট থেকে দেখে আসছি ও যখনই কোনো অপ্রত্যাশিত কিছু আবিষ্কার করে সকলকে সেটা তক্ষুনি ঘটা করে না জানালে ঘুম আসে না ওর। এমত অবস্থায় দরজা না খুললে ডাকের প্রবলতা বাড়বে বই কমবে না। অতএব আমি গিয়ে তাকে আমন্ত্রণ জানিয়ে ঘরের ভেতরে নিয়ে আসি। এই, তোরা শুনেছিস? কি শোনার কথা বলছে তা স্বয়ং পলি ছাড়া আর কারোর জানার কথা নয়। জিজ্ঞাসু দৃষ্টিতে আমরা তাকিয়ে রইলাম ওর দিকে। আমাদের এই দ্বীপে একটা মেলা হচ্ছে, ওখানে আজ রাত্রে যাত্রা বসবে। নাম শুনলে না যা পাগল হয়ে যাবি তোরা। বলতো বলতো কি নাম হতে পারে ওই যাত্রার? আমি আর অতসী একে অপরের মুখ চাচাই করি, ঠিক যেমনটা চিরকাল করে আসি। নামটা হলো সুন্দরবনের জ্বলন্ত লাশ। ভাব, হাউ থ্রিলিং! ওরা বলছে নাকি সত্যিকারের লাশ নিয়ে অভিনয় করবে। ভাবতে পারছিস তোরা? আমি তো শুনে সুপার এক্সাইটেড। তোরাও যাবি তো দেখতে? মেয়ের সাহসের দৌড় আমার জানা আছে, এবং এও জানি পলির মাথায় যদি একবার কিছু চেপে বসে সেখান থেকে তাকে আর টলানো যায় না। কাজে বৃথা চেষ্টা করে লাভ নেই। অতসী আর আমি দুজনেই নির্লিপ্তভাবে ঘাড় নেড়ে সম্মতি জানালাম। মাঘী চতুর্দশীর প্রাক্কালে বন্যপ্রাণী বেষ্টিত সুন্দরবনের অজানা গ্রামে রাতের বেলা এমন এক রোমাঞ্চকর যাত্রাপালা। চিত্ত বিনোদন করতে গিয়ে সে গায়ের লোম খাড়া হয়ে যাওয়ার জোগাড়। গল্পের মুখ্য চরিত্রে একটা বিভৎস অর্ধদগ্ধ লাশ, চোখ মুখ থেকে রক্ত ছুটছে। তাকে টানতে টানতে কুমিরে জলে নিয়ে যাচ্ছে। বাপ রে! পালা চলাকালীন নাকে যেন পচাকলা গন্ধ ভেসে আসছিল। এফেক্টস খুব ভালো দিয়েছে মানতেই হবে। যাত্রা দেখতে দেখতে পলি একেবারে বুঁদ হয়ে গেছিল। আফটারঅল প্রথম অভিজ্ঞতা তো। সিনেমা বা থিয়েটারের চেয়ে অনেকটাই লাইভ এবং আলাদা। তবে ছোটবেলায় দু একবার দেশের বাড়িতে যাত্রার স্বাদ পেয়েছিলাম বলে হয়তো আমার তেমন আহামরি কিছু লাগলো না। অত সেও দেখে নির্বিকার। পরদিন সকালবেলা আমাদের বেরোতে হবে, তাই মেলা দেখে তাড়াতাড়ি কটেজে ফিরে আসি। আগামীকাল আমাদের সারা দিন নৌকায় সাইট সিইং এর প্ল্যান। সত্যি বলতে কি, এই ট্রিপটা নিয়ে আমি মনে মনে দারুণ উত্তেজিত। সুন্দরবনের খাঁড়ি দিয়ে আমরা বাংলাদেশ বর্ডার অবধি যাব। মাঝে বেশ কিছু টাইগার বা ক্রোকোডাইল স্পটিং এর জায়গা আছে, ওগুলো ঘুরে
দোবাকিতে সানসেট দেখে হোটেলে ফেরার কথা। ডিনার টেবিলে আমাদের পাশের রুমের ঘোষবাবু এবং তার স্ত্রীর সাথে আলাপ হলো। ওনারা এর আগেও বেশ কয়েকবার সুন্দরবন এসেছেন, কিন্তু কোনোবারই ব্যাঘ্র দর্শন না হওয়ায় এবার নতুন করে বুকে অনেক আশা নিয়ে এসেছেন, যদি তার দেখা মেলে। এছাড়াও একজন অল্প বয়সী হোটেল স্টাফের সাথে আলাপ হলো। নাম সুমিত বর্মন। ভারী মিষ্টি কথা বলে, পাড়া গায়ের ছেলে, সুঠাম চেহারা। পলি ভাষায় বললে টল, ডার্ক, হ্যান্ডসাম। কলকাতা থেকে হোটেল ম্যানেজমেন্ট পাশ করে এখন এখানেই কাজ করে, তবে ট্যুরিস্ট এলে সেই দিনগুলো বোটে ডিউটি দেয়। অর্থাৎ কাল সারা দিন সে আমাদের সাথেই থাকবে। রাতে সব বোর্ডারদের সাথে আলাপটা সেরে রাখল। সুমিতের কাছে সুন্দরবনের কিছু আঞ্চলিক অন্ধবিশ্বাস বা প্রচলনের কথা শুনলাম। যেমন এখানে রয়্যাল বেঙ্গল টাইগারকে সবাই বড় মামা বা বড় মিয়া বলে ডাকে। যদিও সেটা ভয়ে না সম্ভ্রমে তা ঠিক বুঝলাম না, তবে সুমিতের একটা কথা বেশ মনে ধরল। টাইগার সাইটিং সম্পূর্ণ কিন্তু লাকের ব্যাপার, এই বিষয়ে আমরা কোনো গ্যারেন্টি নিতে পারবো না। তাই বলে আমাদের তরফ থেকে চেষ্টা কোনো ত্রুটি রাখবো না, এইটুকু বরং কথা দিতে পারি। কি জানেন তো, আমরা বড় মামার দেখা পাই কি না পাই, জানবেন সে কিন্তু গাছের আড়াল থেকে আমাদের সবসময় লক্ষ্য রেখেছে। সুযোগ পেলেই পিছন থেকে ঝাঁপিয়ে পড়তে পারে। তাই জঙ্গলে নৌকা নিয়ে ঢুকলে খুব সজাগ থাকতে হয়, বিশেষ করে যারা পিছনের দিকে বসবেন। সত্যি বলতে সুন্দরবনের বাঘ আমায় স্টক করছে ভেবেই কেমন যেন বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। সুমিতের কাছে জানতে পারলাম সুন্দরবনের এই আরাধ্যা দেবী হলেন বনদেবী বা বনবিবি। ঘন জঙ্গলের ভিতর তার বেশ কিছু মূর্তিও দেখা যায়। লাল সবুজ বসন পরিহিতা রয়্যাল বেঙ্গল বাঘের পিঠে অধিষ্ঠাত্রী এই আদিবাসী দেবী সুন্দরবনের রক্ষিত্রী। খানিকটা মা দুর্গার মতো হলেও তার আচারে বেশ পার্থক্য রয়েছে। হিন্দু জেলেরা বনদেবী নামে তার মানত করে, আর মুসলমান মাঝিরা বনবিবি বলে। আদতে তিনি এক এবং অদ্বিতীয়া। এখানে অধিকাংশ গ্রামবাসী বর্ষাকালে মোহনায় মাছ ধরতে যায় এবং সেই মাছ সদরে বেচে জীবিকা নির্বাহ করে। স্বভাবে তারা সকলেই খুব গোঁড়া, তাই খাঁড়ি পথে সমুদ্রে পাড়ি দেবার আগে অতি অবশ্যই মৎস্যবলী সহকারে বনদেবী বা বনবিবিকে সন্তুষ্ট করে তবে তারা যাত্রা শুরু করে। পরের কথাটা শুনে বেশ চমকে গেলাম। কথিত আছে প্রতি রটন্তী কালী পুজোর রাতে নাকি কোনো না কোনো গ্রামবাসী এখানে কুমিরের কবলে প্রাণ হারায়। কি আশ্চর্য ব্যাপার! কালী ঠাকুরের সাথে কুমিরের কি সম্পর্ক? মনে মনে ভাবলাম, কতটা শিক্ষার অভাব থাকলে মানুষ এমন কুসংস্কারাচ্ছন্ন হতে পারে। এই অবলা প্রাণীগুলো কি জানে তাদের নিয়ে এমন প্রবাদ আছে সকলের মনে? এসব তো গেল না হয় দেবদেবীর কথা। আমাকে অবাক করে দিল সুমিতের পরের টপিক। ওর মতে এই বনাঞ্চলের সবচাইতে বিপজ্জনক হলো সুন্দরবনের আলিয়া। বিকাল 5টা থেকে ভোর 5টা পর্যন্ত টিমটিমে তারার মতো জলের উপর ভাসমান অবস্থায় নাকি তিনাদের দেখা মেলে। যারা আলিয়ার খপ্পর থেকে বেঁচে ফিরেছে তারা বলে বনের ভিতর থেকে অদৃশ্য কিন্তু অতি আপন বা পরিচিতি কোনো ব্যক্তির গলা শোনা যায়। তারা নাকি অবিকল কণ্ঠ অনুকরণ করে বারংবার কাতর আর্জি জানায়। একবার তাকে সাড়া দিলেই সে পলকে বশ করে নেয়, আর মুক্তি নেই। বলা হয় যে সকল মাঝিদের জলে অপমৃত্যু ঘটেছে তারাই নাকি আলিয়ায় রূপান্তরিত হয়। ঠিক ভুল জানি না, আজগুবি গল্প শুনতে খারাপ লাগলো না। পলি ছোট্ট করে সুমিতের সাথেও একটা ইউটিউব লাইভ করে নিল। অতসের মুখ থেকে বুঝলাম আমার থেকেও বোধহয় বেশি বিরক্ত সে। আজ সকাল থেকে বেশ কুয়াশা পড়েছে। দূষণ মুক্ত বাতাসে যেন স্নিগ্ধতার মাখামাখি। হোটেল থেকে পথ দেখিয়ে সুমিতি আমাদের ঘাটে নিয়ে আসে। শুধু ঘোষবাবুরা হোটেলেই রয়ে যান। গতকাল রাত থেকে ওনার খুব পেটের যন্ত্রণা শুরু হয়, সাথে বেশ কয়েকবার বমি পায়খানাও হয়। বোধহয় ফুড পয়জিং ধরনের কিছু হয়েছে, কিন্তু বেশ বাড়াবাড়ি। হয়তো এবারেও বাঘ না দেখেই ফিরতে হবে। কি আর করা যাবে,
আমরা বাকিরা ভোরের নরম আলো গায়ে মেখে গরম চায়ে চুমুক দিয়ে পাড়ি দিলাম পরিযায়ী পাখির রাজ্যে, পাখিরালয় দ্বীপে। সজনেখালি জেটি থেকে জলপুরি ছাড়ল ঠিক সকাল 7টায়। মিনিট 10 মধ্যে আমাদের জেটি ক্রমশ দিগন্তে মিলিয়ে গেল। ঘন হেতাল বনে ঘেরা নদীপথ ধরে আমরা ভেসে চলেছি। যেদিকে দুচোখ যায় শুধু জল আর সবুজের আলিঙ্গন। কুয়াশাবৃত পরিবেশের নাকে ভেসে আসছে এক অচেনা রহস্যের গন্ধ। 1 ঘন্টা যেন এক লহমায় কেটে গেল। নৌকা অল্প বাঁক নিতেই দেখি পাখির ঝাঁক আকাশ জুড়ে খেলে বেড়াচ্ছে। অদূরে ফেরিঘাটে দাঁড়িয়ে আরও কিছু টুরিস্ট বোট। বুঝলাম ওই হচ্ছে পাখিরালয়। বেশ খানিকটা সময় গ্রামের পথে ঘাটে ঘুরে অকৃত্রিম প্রকৃতির নানান রূপ ক্যামেরাবন্দি করে আমরা আবার নৌকায় এসে বসি। পলি সকাল থেকে সুমিতের সাথে এটুলির মতো লেগে রয়েছে। হাবে ভাবে মনে হচ্ছে সুমিত সুন্দরী সঙ্গিনী সাহচর্যে বেশ ভালোই ফুর্তিতে আছে। অত সে এমনিতে খুব ইন্ট্রোভার্ট। এখানে এসে একটু বেশি চুপচাপ হয়ে গেছে। বুঝি ও আসলে পলির এই পুরুষজনিত বাড়াবাড়ির স্বভাব কোনোদিনই পছন্দ করতে পারে না, বিশেষ করে মলয়ের ঘটনাটার পর থেকে। মলয়কে পার্সোনালি কোনোদিন মিট করিনি, কারণ স্কুলের পর আমি ইঞ্জিনিয়ারিং পড়তে হোস্টেলে চলে যাই। অতসী আর পলি বাংলা অনার্স নিয়ে শ্রীরামপুর কলেজে ভর্তি হয়। ওখানেই 2য় বর্ষের ছাত্র ছিল মলয় বর্মন। ওকে নিয়ে আমার এই 2 বান্ধবীর মধ্যে বিস্তর ঝামেলা হয়েছিল। দুজনেই মলয়কে পছন্দ করত। পলিরটা অবশ্য ভালোবাসা নয়, টাইম পাস। কিন্তু অতসী মলয়কে নিয়ে খুবই সিরিয়াস ছিল। আমাকে ফোন করেই অঝরে কাঁদত। কতবার ভেবেছি পলির সাথে এই নিয়ে কথা বলবো, কিন্তু যাকে চিনি না তাকে নিয়ে আগ বাড়িয়ে কথা বলতে আমার কোথাও বাঁধত। এটা ওদের দুজনের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তাছাড়া মলয়ের কার প্রতি আগ্রহ সে ব্যাপারেও আমার কোনো ধারণা যখন নেই, সেখানে নাক না গলানোই শ্রেয়। এই ভেবে সাইড কাটিয়ে গেছি। তখন কি ভেবেছি মলয় এমন একটা কিছু ঘটিয়ে ফেলবে। অত্যন্ত গরিব বাড়ির মেধাবী ছেলে মলয় শ্রীরামপুরের শ্রমিক বস্তিতে এক দূর সম্পর্কের কাকার কাছে থাকত। সেখান থেকেই পড়াশোনা। বাড়ি দক্ষিণ 24 পরগনার কোন এক গ্রামে, যতদূর মনে পড়ছে পাথর প্রতিমা। মলয়ের কথা ভাবতে ভাবতে হঠাৎ খেয়াল হলো, পাথর প্রতিমা তো সুন্দরবনেরই একটা গ্রাম। তাই কি অতসী এতটা মন মরা হয়ে আছে? ভাবলাম একবার কনফার্ম করে। বাঁদিকে ঘাড় ঘুরিয়ে দেখি অতসী দূরের আকাশে এক মনে তাকিয়ে, কানে হেডফোন গোজা। এমত অবস্থায় কিছু জিজ্ঞেস করা ঠিক হবে না, তাই মন উসখুস করলেও নিজেকে সংযত রেখে আমিও পারস্পরিক সৌন্দর্য উপভোগ করায় মনোনিবেশ করি। অতসীকে দেখতে গিয়ে চোখাচোখি হলো তার ঠিক পিছনের চেয়ারে বসা একটি বছর 25-এর ছেলের সাথে। তার নাম অবশ্য মোটে সবাই এতক্ষণে জেনে গেছে, কারণটা নেহাতে বেমক্কা। ওর বাবা কাল বাসে চড়া থেকে শাসন করে চলেছে, সপ্তক এটা করিস না, সপ্তক ওটা করিস না, সপ্তক ধরে বস, পড়ে যাবি। তার অতিরিক্ত পেরেন্টিংয়ের ঠেলায় আমাদের কানও ওষ্ঠাগত। মুখ টিপে অনেকে হাসলেও কেউ তেমন স্পষ্টভাবে অভিব্যক্ত করি। চোখাচোখি হওয়ায় সে বেচারা লজ্জা পেয়ে যায়। সত্যিই তো, এমন জোয়ান ছেলেকে এক বাস ভর্তি লোকের সামনে যদি ক্রমাগত বকাঝকা করতে থাকেন, প্রেস্টিজের কি আর কিছু অবশিষ্ট থাকে? আমাদের বোট ততক্ষণে পাখিরালয়কে পিছনে ফেলে অনেকটা এগিয়ে চলেছে। চারিদিকে সে কি অসাধারণ সবুজের বিস্তৃতি! কত রকমের মাছরাঙা পাখি জলের উপর ডানা মেরে উড়ে বেড়াচ্ছে এ ডাল থেকে সে ডাল। যতদূর দৃষ্টি যায় শুধুই সুন্দরী গড়ান আর হেতাল গাছের গভীর জঙ্গল, আর ফাঁক দিয়ে উঁকি মারছে ম্যানগ্রোভের শ্বাসমূল সমষ্টি। তাদের মাঝে কোথাও সরু খাঁড়ি, কোথাও বা চওড়া নদী বনভূমিতে 2 ভাগ হয়ে বয়ে গেছে। অনেক জায়গায় নরম কাদা বসে বাঘের পায়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে নৌকা থেকে। যদিও ভাগ্যে বড় মামার দর্শন এখনো একবারও জোটেনি। তখন বেলা প্রায় 10টা হবে।
জোয়ারের জলের লেভেল ক্রমশ বাড়ছে। আদিম অভয়ারণ্যের মাঝে আমরা এখনো চলেছি পঞ্চমুখী মোহনার দিকে। এখানে পদ্মা, মেঘনা, ভৈরব, মধুমতি ও হুগলি নদীর সঙ্গম দেখা যায়। ওপাশে বাংলাদেশের বর্ডার। দুই দেশের জল পুলিশ প্রতিনিয়ত টহল দিচ্ছে। নৌকার ওপর ফ্ল্যাগ দেখে বুঝতে পারছি সেটা ভারতীয় না বাংলাদেশি। আমরা ছাড়াও নৌকায় বাসের অন্যান্য যাত্রীরা রয়েছে, যে যার মতো এই মনোরম পরিবেশে নিমগ্ন। শুধু সপ্তকের বাবা মা বোটের পিছন দিকে। নিচের অংশটায় যেখানে রোদ পড়েছে, চেয়ারগুলো টেনে নিয়ে বসল। তাদের বয়স খুব বেশি না হলেও আচার আচরণে মনে হয় আগাম প্রবীণতার ছোঁয়া লেগেছে। বাকি সবাই আপার ডেকে। সপ্তকের সাথে আমার বেশ ভাব জমে আছে। আমরা একসাথে ব্লুটুথে অরিজিৎ সিং এর গান শুনছি মাঝের সোফাতে বসে। পলি আপার ডেকে ধার বরাবর আমার ডান দিকে বসে, নজর তার সে সুমিতেই আটকে। আর অতসী একা বোটের একদম সামনে, বইয়ের কাছে দাঁড়িয়ে, দূরে সমুদ্রের জলরেখার দিকে এক দৃষ্টে তাকিয়ে। একটু আগেও এখানে পাশে বসেছিল। কখন নিচে গেছে গান শুনতে শুনতে আমি লক্ষ্য করি। আমায় দেখে অল্প হেসে আবার মুখ ঘুরি। অমন উদাস হয়ে কি যে দেখছে ওই জানে। অতসীর পিছনে কেবিনের নামার সিঁড়ির ঠিক পাশে সুমিত কোনো একটা কাজে ব্যস্ত। এখান থেকে সঠিক দেখতে পাচ্ছি। পলি সেটাও উপর থেকে এক টানা ভিডিও রেকর্ড করে চলেছে। অতসীর কথায় যাকে বলে পাতি ঝাড়ি মারা। জলের ওপর এখানে কোনো মোবাইল টাওয়ার নেই, তাই ইউটিউব লাইভ করতে পারে। মিনিট কয়েকের মধ্যে সুমিত থালা সাজিয়ে নৌকার সবাইকে জল খাবার দিয়ে দেয়। বুঝলাম এতক্ষণ সে তারই প্রস্তুতি নিচ্ছিল। ঘড়ি বলছে বেলা 12:30 মতন হবে। আমরা তখন পঞ্চমুখী মোহনা দেখে দেউল ভরানি খাল ধরে চলেছি দোবাকি ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। জলে ভাসতে ভাসতে কখন যে এতটা সময় কেটে গেছে বুঝতেই পারি। সবুজের ঘনত্ব এখানে আরো বেশি হলেও নদীর ধারে হেতালের পাতাগুলো জলা জমির কাদায় একেবারে ধূসর হয়ে গেছে। বুঝলাম ভাটা লাগছে, জলের স্তর নামতে শুরু করেছে। কাদার মধ্যে হঠাৎ কি যেন একটা নড়ে উঠল। মাঝিরা সঙ্গে সঙ্গে দ্বিগুণ তৎপর হয়ে নৌকার গতি বাড়িয়ে। এখান থেকে শুনতে পাচ্ছি সুমিতের গলা। অতসীকে বলছে, ম্যাডাম ওপরে চলুন, এখানে আর বসবেন না। পলি যথারীতি নাকটা গলিয়ে দিল। কেন সুমি, এখানে কি বাঘ আছে? না, কুমির। ও তাই বলো, এমন করে বললে যেন ম্যান ইটার হানা দিয়েছে। সব বিষয় নিয়ে মশকরা করা পলির চিরকালের স্বভাব। মুখে কিছু না বললেও সুমিতের চোয়াল দেখলাম বেশ শক্ত হয়ে গেল। পলির ঠাট্টাটা সে বোধহয় হালকাভাবে নিতে পারে। অত সে কথা বাড়ানোর মেয়ে নয়। সে ইতিমধ্যে চুপচাপ উপরে এসে আবার হেডফোন গুঁজে তার চেয়ারে বসে পড়েছে। মনে হলো জাগতিক সকল ঘটনা থেকে সে যেন সযত্নে নিজেকে সরিয়ে রাখতে চাইছে। আমিও যে একেবারে অবাক হইনি তা নয়। কুমির তো জলে থাকে বা পারে রোদ পোহায়, তার জন্য এত সতর্কতা একটু বাড়াবাড়ি না? যাই, অযথা এ নিয়ে তর্কে জড়ানো আমার ভালো লাগে, তাই চুপ করেই থাকলাম। সপ্তকের শরীর ম্যাজ ম্যাজ করছে বলে সে লোয়ার ডেকে রেস্ট নিতে চায়। নৌকার দুলুনিতে মোশন সিকনেস হচ্ছে, খুব গা গোলাচ্ছে সেই জল খাওয়ার পর থেকে। অরিজিৎ সিংকে অগত্যা বিশ্রাম দিয়ে আমি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে মন দিই। মনে মনে ভাবলাম, লোকজন সব কী রে ভাব, একের পর এক উইকেট পড়ছে এইটুকু বেড়াতে এসে। আন্দামান বা সিকিম টিকিমের মতন কঠিন জায়গা গেলে কি করবে এরা? আগে থেকে হাসপাতালের বেড রেডি রাখতে হবে তো। তাহলে নিজের অজান্তেই ঠিক করে একটা হাসি বেরিয়ে গেল। আশা করি কেউ দেখেনি, নইলে হয়তো অবধারিত পাগল ভাববে। খানিক পরে মাঝিকে উদ্দেশ্য করে পলি বলল, আরে এত স্পিডে চালাচ্ছেন কেন নৌকা? আরে আস্তে চলুন না, আমার ভিডিওগুলো তো সব নষ্ট হয়ে যাচ্ছে। উত্তরে মাঝি যা বলল শুনি তো আমার চক্ষু ছানা বলে কিনা, দিদিমণিরা কয় এখানে বড় মামার চাইতো ভয়ঙ্কর হলো গিয়া এই কুমিরগুলা। কাদার মধ্যে ইংলি লিখে থাকে পাথর বইলা ভুল করবা।
কাছে গেলেই বিপদ। তাইরা আছে চলি যাবা, ওদের গায়ের লগে যা জোর, ল্যাজের এক ঝটকায় আমাদের নৌকা উল্টা দিবা। যা বুঝলাম, দূর থেকে শান্ত সরীসৃপ মনে হলো সুন্দরবনের নোলা জলের কুমির হলো বিশ্বের সবচেয়ে হিংস্র শিকারী। মুহূর্তে রয়্যাল বেঙ্গলকেও কাবু করতে পারে। বাস্তবে বাঘের চেয়েও কুমিরের আক্রমণে এখানে বেশি মৃত্যু হয়। গ্রামবাসী, বিশেষত জেলেরা জমের মতো ভয় পায় এই নোনা জলের কুমির। শীতল রক্তের প্রাণী বলে ঠান্ডায় তাদের রোদ পোয়ানোর প্রয়োজন বেশি পড়ে। সুন্দরবনে দিনে দুবার জোয়ার আসে এবং শীতকালে দিন ছোট হওয়ায় প্রায় সারাদিনই নদীর পাড়ে কুমির দেখা যায়। রাতে শিকারের অপেক্ষায় ওত পেতে বসে থাকে। এমন পাথরের মতো কাদায় মিশে যায় যে দূর থেকে ঠাওর করা খুবই দুরূহ ব্যাপার। সামনে দিয়ে নৌকা নিয়ে গেলে আর নিস্তার নেই, একেবারে নিশ্চিত মৃত্যু। নিরন্তর এইসব প্রাকৃতিক বিপর্যয়ই হয়তো স্থানীয় অন্ধবিশ্বাসের জন্ম দেয়। তবে মাঝির কাছে কুমিরের কথা শুনে পলি আর কিছু বলার সাহস পায়। আমরা এখন সুদণ্ডখালি অঞ্চলে প্রবেশ করছি। এখানে জঙ্গল খুব গভীর। সুমিত বলল, এগুলো প্রধানত পুরুষ বাঘের টেরা, স্বভাবে খুবই হিংস্র প্রজাতি। লাল রঙের পোশাক কেউ পরে থাকলে দয়া করে নিচে কেবিনে চলে যান, খোলা ডেকে বসবেন না। লাক্সারি বোটে সুইট থাকার যে এমন কারণ হতে পারে, বাপের জন্ম কেউ ভাবতে পারবে না। সুন্দরবন নামে সুন্দর হলেও আদতে অত্যন্ত আদিম ও ভয়ঙ্কর। প্রতি মুহূর্তে মনুষ্য জাতিকে সে তার ভয়াবহতার জানান দিচ্ছে। আমরা বড় নদী ছেড়ে ধীর গতিতে এবার সরু খাঁড়ির মধ্যে ঢুকছি, দুর্গম অরণ্য রাজ্যে। চারিদিকে গাছপালা নুয়ে পড়েছে আমাদের নৌকার ওপর। কত অজানা পাখির শীষ কানে ভেসে আসছে। গাছের গায়ে মধুর ছাকে ভনভন করছে বন্য মৌমাছির দল। ঘাসের আড়ালে কি যেন একটা ঝুপ করে নড়ল, হরিণ বোধ হয়। দূরে একটা উঁচু ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি। এখানেও অনেকে ক্যাম্পিং করে, তবে আমাদের ট্যুর প্ল্যানে নেই। আমি মন দিয়ে প্রকৃতির এই আদিম সৌন্দর্য ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি। বোটের মুখ যেই বাঁ দিকে ঘুরেছে, হঠাৎ ছলাৎ ছলাৎ করে একটা শব্দ কান এল। কোনো ভারী জিনিস জলে আছড়ে পড়লে যেমনটা হয়, শোনা মাত্র বোটের পিছন দিক থেকে মাঝির বিকট চিৎকার। সুমিতেরও গলা পাচ্ছে। এত কোলাহল কিসে? নিচে জলে তাকিয়ে দেখি সর্বনাশ ঘটেছে। এক পেল্লাই সাইজের রয়্যাল বেঙ্গল বাঘ আমাদের নৌকা ধাওয়া করেছে। সে অনেকক্ষণ থেকে, তার মানে ঝোপের আড়াল থেকে আমাদের তাক করছিল। নৌকা সরু খালে ঢুকতে বাগে পেয়ে লাফ মেরেছে। মাঝিদের কথায় যা বুঝতে পারছি, এই দেশে বাঘ নয়, একেবারে ফুল গ্রোন মেল ম্যান ইটার। যে কোনো চলন্ত প্রাণী তার কাছে খাদ্যবস্তু, তা সে বুনো শুকরই হোক বা মানুষ। সপ্তকের বাবা মা ভয় কাঁপতে শুরু করেছেন। প্রথম টার্গেট যে ওনারাই ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। একটু আগে যখন নিচে ওয়াশরুমে গিয়েছিলাম, দেখি সপ্তক একেবারে অকাতরে ঘুমোচ্ছে। কিছুক্ষণ চুপচাপ পাশে বসে আমি উপরে চলে আসি। এসে এই বিপত্তি। সে জানতেও পারেনি তার বাবা মাকে কি সাংঘাতিক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। একটুর জন্য পিচ্ছিল মাটিতে বাঘটি হড়কে গেছে বটে, কিন্তু রয়্যাল বেঙ্গলকে টেক্কা দেওয়া কি অত সহজ? শিকার ছেড়ে দেবার পাত্র কিন্তু সে নয়। নোনা জলে এক নাগারে আমাদের নৌকা ধাওয়া করে চলেছে। যে ক্ষিপ্র গতিতে সে সাঁতার কাটছে, নিমিষে নাগাল পেয়ে যাবে। তারপর কি হবে সেই পরিস্থিতি কল্পনা করার অবস্থায় তখন কেউ নেই। টুরিস্ট সবাই আপার ডেকে। শুধু সপ্তকের বাবা মা এখনও তলায়, আর সপ্তক তারও নিচে কেবিনে। কে জানে ঘুমুচ্ছে বোধহয়। একেবারে জলের লেভেলে শুয়ে আছে। বাঘ যদি নৌকায় একবার পৌঁছে যায়, প্রথম নাগালে ওকেই পাবে। কি কাল ঘুম রে বাবা! এমন চূড়ান্ত পরিস্থিতিতে তাকে ঘুমোতে দেখে মনে মনে উপহাস না করে পারলাম। এখানে জলের স্রোত উল্টো দিকে, তাই নৌকার মুখ ঘোরানো যাচ্ছে না।
জোরাজুরি করলে পাড়ে ধাক্কা লেগে নৌকা উল্টে যাবার ভয় আছে, কিন্তু যে করে হোক আমাদের বড় নদীতে ফিরতেই হবে। একবার সেখানে উঠতে পারলে বাঘের চেয়ে অনায়াসে দ্বিগুণ গতিতে এগিয়ে যেতে পারে। কিন্তু যতক্ষণ না এই খাঁড়ি থেকে আমরা বেরোতে পারছি, বিপদ কাটবে। মুখ দিয়ে অস্ফুটে দুর্গা নাম ছাড়া আর টু শব্দ বেরোচ্ছে না। বলে ঘেমেচা আমাকে জড়িয়ে ধরে দাঁতে দাঁত চিপে চুপ করে আছে। মাঝে মাঝে গরম দীর্ঘশ্বাস ফেলছে। শুধু অতসী অস্বাভাবিক নেই। ওর পক্ষে সম্ভব এমন বাঘের মুখে দাঁড়িয়ে হেডফোন গুজে গান শোনা। মাঝে প্রাণপণে নৌকার গতি বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। সুমিত হাত লাগিয়েছে। এখন সমস্যা হলো নদীতে হঠাৎ অসময়ে ভাঁটা লাগতে শুরু করেছে। এই সময়ে জোয়ারে জলের স্তর অনেক বেশি থাকার কথা। সেই আন্দাজ করে নৌকা ছোট খাঁড়ির ভিতর ঢুকিয়েছিল মাঝি, কিন্তু এখন জলের স্তর আচমকা নামতে শুরু করায় বিপদ ক্রমশ বাড়ছে, আর বাঘের সাথে আমাদের দূরত্ব ততটাই কমছে। জল নেমে যাওয়া মানে নৌকা কাদায় আটকে যাওয়ার ভয়। সুমিতকে এতটা বিচলিত আগে একবারও দেখিনি। আসন্ন বিপদের ইঙ্গিত তার চোখে মুখে ধরা পড়ছে। একবার নৌকা আটকে গেলে বাঘ, কুমির, সাপ, বন্য মৌমাছি কারোর থেকেই তাহলে আর রক্ষে নেই। প্রায় মিনিট 15 এই অসম প্রতিদ্বন্দ্বিতার পর ভাগ্যদেবী মুখ ফিরে চাইল। জলের স্রোত হালকা করে দিক পরিবর্তন করতে শুরু করল। প্রকৃতিগতভাবে কি করে তা সম্ভব হলো জানি। এত তাড়াতাড়ি কখনো নদীর প্রবাহ বদলায়। সে যাই হোক, আসল কথা হলো আমরা ধীরে ধীরে খাড়ি থেকে মূল নদীতে এসে পড়লাম। আর পিছন ফিরে তাকাতে হয়নি। জলের লেভেল বাড়তে মাঝে বোটের স্পিড একেবারে 4 গুণ করে দেয়। প্রায় 1 ঘন্টা পর আমরা সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মাঝিদের অনেকটা রিল্যাক্সড লাগছে এবার। সুমিতের মুখেও সেই স্মিত হাসিটা ফিরে এসেছে। পলের সাথে গল্প জুড়েছে আবার আগের মতো। অতসীর কানে এখনো হেডফোন গুঁজা। সপ্তক এসবে কিছুই টের পায়নি। হাই তুলতে তুলতে একবার ওপরে এলো ডেকে। এসেই মিনিট 5 মধ্যে নেচার্স কলে আবার নিচে যেতে হয় তাকে। এবার তার সঙ্গে বাবা মাও। প্যালপিটেশনে মারাত্মক শরীর খারাপ করছে তাদের। মাথা ঘুরছে, পা টলছে। প্রায় 8 ঘন্টা পর আমরা দোবাকি এসে পৌঁছই। এটাই লাস্ট স্পট। আমাদের আজকের ট্রিপের সবচেয়ে ভয়ঙ্কর সুন্দর জায়গা হলো এই দোবাকি ক্যাম্প। সুধন্যখালির চেয়েও ভয়াল এই বনানী, যেখানে জলে ভেসে বেড়ায় ক্ষুধার্ত কুমির আর অভয়ারণ্যের গহীনে শিকারের অপেক্ষায় রয়্যাল বেঙ্গল টাইগার, যাকে বলে জলে কুমির, ডাঙায় বাঘ। ওদিকে গাছের কোটরে ফনা তুলে রয়েছে শঙ্খচূড়ের মতো বিষাক্ত সব সাপ, আর আকাশে উঠছে বন্য মৌমাছি, যার একটা কামড়ে মানুষ তৎক্ষণাৎ কুপোকাত হয়ে যায়। তারই মাঝে বন দপ্তরের অফিস এবং সুপরিচালিত ক্যানোপি ফুটব্রিজ, মাঝে 3টে ওয়াচ টাওয়ার। মাটি থেকে অনেক উঁচুতে প্রায় 1 কিলোমিটার ব্যাপী ঝুলন্ত রাস্তা, দুদিকে তারজালি দিয়ে ঘেরা, যাতে কোনো বন্য পশু আক্রমণ করতে না পারে, কারণ এখানেই মূলত টাইগার সাইটিং হয়ে থাকে। যদিও বাঘ দেখার বাসনা আমাদের সবারই এতক্ষণে ঘুচে গেছে, দোবাকি জেটিতে নৌকা ভিড়িয়ে মাঝি নেমে যায়। আমাদের আগে আরও অনেকগুলো নৌকা নোঙর ফেলেছে দেখছি, তবে ঘাটে লোকজন বিশেষ নেই। সুমিতের কথায় জানলাম এখানেই লাঞ্চ ব্রেক হবে। খাবার খেয়ে সবাই একসাথে কেনোপি ওয়াকে যাবে। ইতিমধ্যে সপ্তক ও তার পরিবারের শারীরিক অবস্থার বেশ অবনতি দেখা দেয়। সে একেবারে নেতিয়ে পড়েছে। বিছানা ছেড়ে উঠলেই মাথা ঘুরছে। বাবা মার নাক মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করেছে। এই দুর্ঘটনার পর নিশ্চয়ই রক্তচাপ সাংঘাতিক বেড়ে গেছে। এমত অবস্থায় তাদের বোটে রাখা ঠিক হবে না। অবিলম্বে ডাক্তার দেখানো প্রয়োজন। তাই আমাদের লাঞ্চ হয়ে গেলে মাঝি ওনাদের নিয়ে সজনেখালি ফিরে যাবে। ফেরার সময় আমাদের নিতে অন্য নৌকা আসবে। আমরা সবাই নির্দ্বিধায় সুমিতের এই প্রস্তাবে মত দিই। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল, যেখানে ম্যান ইটারের হামেশাই হানা হয় এবং জলে ভাসছে মাংসাশী কুমিরের দল, সেখানে নৌকায় বসে পরম উপাদেয় সি ফুড বুফের অভিজ্ঞতা আমার কল্পনারও অতীত।
এর আগে কেরলে হাউসবোটে রাত কাটিয়েছি বটে, তবে সেখানে কোনো অভিযানের গন্ধ নেই। চোখের পলকে শিকার ও শিকারীর পালা বদলের যা অমোঘ সম্ভাবনা সুন্দরবনে এসে দেখছি, আমি হলফ করে বলতে পারি তা পৃথিবীর আর অন্যত্র কোথাও নেই। আমাদের ঠিক পরেই যে নৌকা এসে দাঁড়ালো, দেখি তাদের লোয়ার ডেক থেকে ডেকচি ডেকচি খাবার আদান প্রদান চলছে আমাদের নৌকার সাথে। এদিকের ভাত, ডাল, তরকারি, ওদিকে চিংড়ি আর ভেটকি। সুমিতের মতো একটি ছেলে ওই নৌকায় যাত্রীদের খাবার পরিবেশন করছে। এই নজিরবিহীন ঘটনা প্রত্যক্ষ করে আমি খানিকক্ষণ দিব্যি তাজ্জব বনে গিয়েছিলাম। আশেপাশে তাকিয়ে দেখি বাকি নৌকোগুলোতেও একইভাবে খাওয়া দাওয়া চলছে। প্রতিটা বোটের কোনো না কোনো জুড়িদার আছে। পলি জঙ্গলের ভিডিও করতে গিয়ে এই বিচিত্র খাদ্য ভাগাভাগির মুহূর্তটা মিস করে গেল। তবে অত শিখে দেখে আগের মতো এরকম আবেগান্বিত বলে মনে হলো না। এই অভিনব কায়দায় মধ্যাহ্ন ভোজন সেরে আমরা এবার তৈরি হচ্ছি দোবাকি টাইগার রিজার্ভের ভেতরে প্রবেশ করার জন্য। সুমিত এখন ট্যুর গাইডের ভূমিকায়। সূর্যাস্তের আগে জেটিতে ফিরতে হবে। শেষ নৌকো ছাড়বে বিকেল 5টায়। জেটিতে নামার আগেই সে আমাদের সকলকে ভালো করে অভয়ারণ্যের ডুজ অ্যান্ড ডোন্টস বুঝিয়ে দিল। বেশি হুল্লোড় করা যাবে না, কোনো জোরালো শব্দ করা যাবে না, সবাই যেন একসাথে দল বেঁধে থাকি, কেউ যেন ক্যানোপির বাইরে না হাঁটি, যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে, তাই আমরা যেন নিজ দায়িত্বে সর্বদা সতর্ক থাকি, ইত্যাদি। বেশ ফিল করতে পারছি আমার হার্টবিট একটু একটু করে বাড়ছে। সামনের যাত্রাপথে রয়েছে পরতে পরতে বিপদ। সম্ভাব্য ঝুঁকিকে আলিঙ্গন করে এক দুর্দান্ত ভ্রমণ কাহিনী যেন আমাদের জন্য অপেক্ষা করে আছে। শুনছেন ঋত্বিকা ব্যানার্জির সুন্দরবনের আলেয়া। এরকম গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং সেই সাথে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। মাত্র 29 টাকাতে জয়েন করে নিন আমাদের ইউটিউব মেম্বারশিপ, যেখানে থাকবে এক্সক্লুসিভ কিছু মেম্বার্স অনলি গল্প এবং সেই সাথে আরও কিছু অন্য রকমের কন্টেন্ট। তাই আজই জয়েন বাটন প্রেস করুন এবং হয়ে যান আমাদের মেম্বার। আপনাদের এই ছোট্ট একটি কাজ আমাদের অনেক সাহায্য করে। তাহলে আর দেরি কেন, শুনতে থাকুন গল্পের বাকি অংশটি। কখনো ভাবিনি সুন্দরবনের মাটিতে এভাবে হেঁটে বেড়াবো। পলির ছবি তোলার ঠেলায় আমরা 3 জন সামান্য পিছিয়ে পড়েছি। তবে দলছুট হবার ভয় নেই, কারণ বোটের বাকি যাত্রীদের কিছুটা এগিয়ে দিয়ে সুমিত সুনিপুণভাবে আমাদের সাথে বেশি সময় কাটাচ্ছে। অবশ্য আমাদের বললে ভুল হবে, পলির সাথে। বেচারা ভাবছে হয়তো পলি ওকে নিয়ে খুব সিরিয়াস। মনে মনে নির্বাক উপহাস করলাম, ওরে পাগল, তুই মেয়েকে কিছুই চিনিস না, কলকাতায় ফিরেই ভুলে যাবে তোকে। অত সে আমাদের মধ্যে সবার আগে নিজের খেয়ালে এদিক ওদিক তাকাতে তাকাতে হাঁটছে, কখনো গুনগুন করে গানও গাইছে। ওর বোধ হয় প্রকৃতির অকৃত্রিম কোলে এসে মনটা এবার হালকা হলো। একদমের পিছনে তাকিয়ে আমাদের দেখেও নিল। আমি মাঝে, আমার পিছনে পলি আর সুমিত। দুজনের মুখে হাসি যেন আর ধরে না। পলির ওই ন্যাকামো গ্রামের এই সহজ সরল ছেলেটা যে কি করে সহ্য করছে আমার তো বোধগম্যই হচ্ছে না। যেতে যেতে কানে এলো সুমিত তার পরিচয় দিচ্ছে পলিকে। আশ্চর্যভাবে ওর বাড়ি পাথর প্রতিমা। আমি মনে মনে ভাবলাম, ভাগ্যিস অত সে এগিয়ে গেছে, না হলে এটা শুনলে বেচারির মন আবার খারাপ হয়ে যেত। 3 বছর হয়ে গেল, কিন্তু মলয়ের মৃত্যুটা ও এখনো সেভাবে মেনে নিতে পারেনি। কেন যে ছেলেটা সুইসাইড করতে গেল কে জানে। বনের ভেতর হাঁটতে হাঁটতে অনেকটা এসে গেছি। ঘড়িতে 3:45 বাজে। আমরা তখন লাস্ট ওয়াচ টাওয়ারে বসে দম নিচ্ছি। চারিদিকে নিঝুম অরণ্য। হেতাল পাতার হিস হিস শব্দ আর ঝিঝির ডাক মিশে কানের পর্দায় যেন এক কর্কশ অনুরণনের সৃষ্টি করছে। পরন্ত সূর্যের আলো গায়ের চাদর ভেদ করে খুব একটা ভিতরে ঢুকতে পারছে না। দূরে শুধু কয়েকটা চিতল হরিণ খেলে বেড়াচ্ছে।
আজ কেন জানি না সকাল থেকে বারবার মলয়ের কথা মনে পড়ছে। ফেলে আসা পুরনো ঘটনাগুলো মাথার মধ্যে খালি ঘুরপাক খাচ্ছে। যত মনকে বোঝাচ্ছি এখন আর আফসোস করে কি লাভ, ততই যেন চিন্তাগুলো ফিরে ফিরে আসছে। কালের অন্তরালে এক তীব্র অপরাধ বোধ আমাকে আজও তাড়া করে বেড়ায়। সবটা জেনেও আমি কেন কিছু করিনি? করার মতো কি বা ছিল? হয়তো ছিল। একদিকে তখন আমি কলেজে ক্যাম্পাসিং নিয়ে ব্যতিব্যস্ত, অন্যদিকে সম্পর্কের টানা পড়ে। এমন এক ত্রিকোণ প্রেম যেখানে আমি ব্রাত্য। আদতে বন্ধুত্বের এই চাপটা নিতে পারিনি। স্বার্থপরের মতো নিজের চাকরিকেই অগ্রাধিকার দিয়েছিলাম। অবশ্য মলয় এমন একটা ড্রাস্টিক স্টেপ নিয়ে নেবে সেটা আমরা কেউ ভাবতে পারি। অতসী তো নয়, না হলে ও এমনটা কখনো হতে দিত না। মলয়ের মৃত্যুর পর আমাদের তিনজনের বন্ধুত্বে কোথাও একটা অদৃশ্য চির ধরেছে। কেউ মুখে প্রকাশ করে না, কিন্তু মনে মনে ভালোই অনুভব করতে পারি। এই যেমন সুন্দরবন ট্যুরের কথাই যদি বলি, অত সে আমাদের সাথে থেকেও নেই। পরে সুমিতকে পেয়ে আমাকেও ভুলে গেছে। ঠিক যেমন কলেজ জীবনে মলয়ের সাথে ফ্লার্ট করছিল। প্রায় 30 বছর বয়স হয়ে গেল, এখনো এই ঠুনকো প্রেমের নেশা ওর কাটল না। শহরের ব্যস্ততায় এতটা পথ পায়ে হাঁটার অভ্যাস বহুদিন চলে গেছে। এবার টায়ার্ড লাগছে। হেঁটে যত দূর এসেছি সময়ের মধ্যে সেটা ফিরতেও হবে। স্বভাব বিরোধী ভঙ্গিমায় অত সে হঠাৎ মায়না ধরল। ওই নিচে জলের দিকটা একবার যাবি? চল না রে, ওই নিচে জলের দিকটা একবার চল, চল না। দেখলাম আমরা এখন যেখানে আছি সেখান থেকে সোজা একটা সিঁড়ি নদীর দিকে নেমে গেছে। পরিত্যক্ত ফেরিঘাট, চারপাশে পাথুরে জলাভূমিতে শ্যাওলা জমেছে। হয়তো কখনো ব্যবহার হতো, তবে এখন জনমানবহীন। শেষের কয়েকটা ধাপ রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে গেছে। নদীর জল কালো পাথরে ধাক্কা খেয়ে যে বুদবুদ উৎপন্ন হচ্ছে তার শব্দ উপর থেকেও অস্পষ্ট শুনতে পাচ্ছি। আমি খানিকটা ইতস্তত করেই বললাম, নৌকার বাকি কাউকে তো দেখছি না, ওরা কি চলে গেল? ওয়াচ টাওয়ারের পিছন দিকে অন্য নৌকার কিছু লোকজন দেখতে পেল, আমাদের গ্রুপের কাউকে চোখে পড়ছে না। সুমিতের সে ব্যাপারে তেমন হেলদোল নেই বললেই চলে। সে পলির সাথেই ব্যস্ত। তুই আবার এত ভীতু কবে থেকে হয়ে গেলি রিনি? চল না, চল। না রে অতসী, ভয় নয় আসলে। এই এই শোন না তোরা, এদিকে আয় আয় আয়, একটা ফাটাফাটি ভিডিও দেবো চ্যানেলে, একদম ভার্জিন। আমাদের কথার মাঝে হুট করে এসেই তাড়া লাগলো পলি। সত্যি ভেবে অবাক লাগে, প্রাপ্তবয়স্ক এক শিক্ষিত মেয়ের পুরো জীবনটাই এমন ইউটিউব রিচের উপর নির্ভরশীল। বললাম, একা যাওয়া কি ঠিক হবে পলি? তুই দেখ, আমরা ছাড়া আর কোনো মানুষ চোখে পড়ছে না। এবার ফেরা যাক। না না না, এবার ফেরা যাক। বেশ বুঝতে পারছিলাম আমরা ছাড়া এই তল্লাটে আর কেউ নেই। আমার গাটা কেমন ছমছম করতে শুরু করলো। একা কোথায়? আমরা তো 4 জন আছি। চল চল চল। অত সে বেশ জোর দিয়ে এই কথাগুলো বলল। এমতাবস্থায় ও সাধারণত আমার পক্ষ নেয়। এই প্রথম দেখলাম পলি আর অতসী কোনো টপিকে একমত হলো। আমি সুমিতের দিকে তাকাতে সেও ঘাড় নেড়ে সম্মতি জানালো। আচ্ছা যাবি যদি তাড়াতাড়ি চল, দেরি করিস না, চ চ চ। এই বলে আমি উঠে কাপড়ে লাগা ধুলো ঝেড়ে চটপট সিঁড়ির দিকে হাঁটা দিলাম। সূর্য ততক্ষণে আরও কিছুটা ঢলে পড়েছে পশ্চিম আকাশের বুকে। অতসীর ঠোঁটের কোণে হাসির রেখা এসেই ক্ষণিকে মিলিয়ে গেল। অনিচ্ছা সত্ত্বেও সঙ্গে সুমিত আছে বলে সাহস নিয়ে পা বাড়ালাম। নামার সময় চোখে পড়ল এখানে তার জাল, অনেক জায়গায় কাটা বা নেই। লোকজনের নিয়মিত যাতায়াত না থাকলে যা হয়, তার উপর আবার করোনার পর একেবারে ধুঁকছে সুন্দরবন ট্যুরিজম। ওপর থেকে সিঁড়িগুলো দেখে যতটা সহজ বলে মনে হচ্ছিল তা একেবারেই নয়। মাঝের কয়েকটা স্টেপ ভীষণ খারাপ, উবু হয়ে নামতে হচ্ছে। সিমেন্ট বাঁধানো, কিন্তু যত্নের অভাবে আপাতত সাংঘাতিক পিচ্ছিল। নিশ্চয়ই মোহনার কাছাকাছি আছি আমরা। এখন ভাটা, কিন্তু জোয়ারে অনেক উঁচুতে জল ওঠে।
না হলে এত শ্যাওলা জমবে না। খুব সাবধানে পা না দিলেই হড়কে যাবার ভয় আছে, আর একবার যদি পা পিছল সোজা নিচে নদীর ধারে গিয়ে পড়ব। যা পাথুরে, হাত পা তো ভাঙবেই, মাথাও ফেটে যেতে পারে। অত সে আমাদের মধ্যে সবচেয়ে সাবধানী মেয়ে। ও চলেছে একেবারে সামনে, গ্রুপ লিডারের মতো। ওকে দেখে পলি আর তার পিছনে আমি, দুটো করে সিঁড়ি পেরিয়ে। একদম শেষে সুমিত অভিভাবকের মতো আমাদের গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। টুরিস্ট না এলেও এসব জায়গা ওর বিলক্ষণ চেনা। পিছনে ফিরে নিশ্চিন্ত হলাম। তার চোখ চারিদিকে ঘুরছে, অতিশয় সজাগ। কোথাও কোনো বিপদের আভাস পেলেই সে আমাদের ঠিক সতর্ক করে দেবে। আমি বরং সামনের সিঁড়িতেই মন দিই। সবাই খুব সন্তর্পণে একটা একটা করে ধাপ নেমে চলেছি, কারোর মুখে কোনো কথা নেই। পলেও দেখি প্রথমবার ভিডিওগ্রাফি বন্ধ করে জার্নিটা উপভোগ করছে। জঙ্গলের কলতান ছাড়া শুধু সুমিতের জুতোর খসখস একটা শব্দ কানের পর্দায় টোকা মারছে। মাঝে মাঝে মোটর ভোটের ভটভটে কোলাহল হাওয়ায় ভেসে আসছে ঠিকই, তবে নির্জনতার মাঝে সংসারের সকল জটিলতা থেকে আমরা তখন অনেক দূরে চলে এসেছি, যেখানে সৃষ্টিকর্তা উজাড় করে ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন সুন্দরবনের প্রতিটি রন্ধ্রে। আসলে প্রকৃতির কাছে আমাদের চাওয়া পাওয়াগুলো এতটাই তুচ্ছ যে আদিমতার রাজ্যে এসে জীবন নতুন করে নিজেকে চিনতে চায়, ভালোবাসতে চায়, হারিয়ে যাওয়া আমিকে আবার ফিরে পেতে চায়। বেশ কিছুক্ষণ এক টানা সিঁড়ি ভাঙার পর আমার হাঁপ ধরে যায়। মাথার পিছন দিকে একটা কনকনে ব্যথা সদ্য শুরু হয়েছে। তা একটু রেস্ট নেব বলে সবে থেমেছি, হঠাৎ শুনি বনের ভিতর থেকে ফিসফিসিয়ে গলায় কে যেন আমার নাম ধরে ডাকলো। রিনি, এই রিনি, আমার কথা শুনতে পাচ্ছিস? মহিলা কণ্ঠস্বর, ঠিক অতস্যের মতো। ধুর, তা কি করে হয়? অতস্যের পলিকে তো আমি দেখতে পাচ্ছি সামনে, অনেকটা নিচে নেমে গেছে। কানের ভুল ভেবে পাত্তা না দিয়ে আবার এগোই। আরো বেশ কিছুক্ষণ চললাম আমরা। আকাশ জুড়ে অন্ধকার নামতে শুরু করেছে। নদীতে সবুজ রঙের ছোট ছোট অজস্র আলোর ফুলকি তারার মতো ঝিকমিক করছে। এমনটা আগে কখনো দেখিনি। কি অদ্ভুত কাণ্ড! এদিক ওদিক কোথাও ওরকম লাইটের কোনো উৎস চোখে পড়ছে না। নিশ্চয়ই আমার মনের ভ্রান্তি। টায়ার্ডনেসের ফলে ইলিউশন হচ্ছে। মাথাটাও মাঝে মাঝে দপদপ করছে, গলা বুকে একটা চাপা জ্বালা একটু একটু করে বাড়ছে। দুপুরের খাবারে রাঁধুনি যা তেল ঢেলেছিল, শরীরের আর দোষ নেই। একটা চোঁয়া ঢেকুরে মুখটা পুরো তেঁতো হয়ে গেল। তখনও সিঁড়িপথ শেষ হয়নি, অন্তিম কয়েক ধাপ বাকি। জলের গর্জন ক্রমশ তীব্র হচ্ছে। যদিও এখান থেকে ঠিক দেখতে পাচ্ছি না, শব্দ শুনে মনে হচ্ছে আমরা নদীর খুব কাছে এসে গেছি। ভেবে অবাক লাগছে, ওয়াচ টাওয়ার থেকে বুঝতেই পারিনি এতগুলো সিঁড়ি রয়েছে। নেমেই চলেছে সেই কখন থেকে। হঠাৎ একসময় খেয়াল হলো আমার পিছনে জুতোর সেই খসখস আওয়াজ তো আর পাচ্ছি না। সুমিত কি থেমেছে? ফিরে তাকিয়ে চমকে উঠি। দেখি কেউ নেই। সুমিত কোথায় গেল? একটু আগেই তো আমার পিছন পিছনে আসছিল। ওর কি কোনো বিপদ হলো তাহলে? নাকি আমাদের একা ফিরে নৌকায় ফিরে গেল? কিন্তু কেন? বইতে পড়েছি বাঘ কখনো সম্মুখে হামলা করে না। পিছন থেকে অতর্কিতে শিকারের উপর ঝাঁপিয়ে পড়া তার স্বভাব। তাহলে কি বাঘে নিয়ে গেল সুমিতকে? এক রাশ প্রশ্ন আর দুশ্চিন্তা আমার আকণ্ঠ ঘিরে ধরল। উপরে যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে, সুমিত কেন? আর কাউকেই দেখতে পাচ্ছি না। ওয়াচ টাওয়ারের বাকি লোকজনও ভ্যানিশ। সূর্যের তেজ ক্ষীণ হয়ে আসায় মনে হলো সবুজ মাখা গরান গাছগুলো প্রকাণ্ড এক একটা কালো দানবের মতো আকার নিয়েছে।
কেমন ছায়ামূর্তির মতো যেন তারা একসাথে আমাকে গিলতে আসছে। আবার কানে ভেসে এলো সেই মহিলা কণ্ঠস্বর, অবিকল, অতসী। এই রিনি, রিনি, একটু এদিকে দেখ না। এই তো আমি বনের ভিতর, আমার খুব বিপদ। রিনি, এই রিনি, আমার খুব বিপদ। রিনি, রিনি, এই রিনি। মনে হচ্ছে আমার আশেপাশে কোথাও সে আছে, কিন্তু অতসীকে তখন আমি নিচের সিঁড়িতে স্পষ্ট দেখতে পাচ্ছি। তবে কে তার গলা নকল করে আমার সাথে ছল করছে? অমন কাতর অনুরোধ উপেক্ষা করা খুব কঠিন। মনের মধ্যে এবার এক অচেনা বিপদের আশঙ্কা দানা বাঁধতে শুরু করেছে। বনাঞ্চলে এমনিতে খুব তাড়াতাড়ি সন্ধ্যা না। ঘড়িতে তাকিয়ে আমার মাথায় বজ্রাঘাত। দেখি ইতিমধ্যে 5টা বেজে গেছে। সূর্যদেব তখন দিনের একেবারে শেষ প্রহরে পাড়ি দিয়েছে। আকাশ প্রান্তে কমলা রঙের আলোক শৈরী দেখা যাচ্ছে। আমাদের ফেরার কি হবে? সুমিত বলেছিল শেষ লঞ্চ ছাড়বে বিকেল 5টায়। এখনই তো 5টা বাজে, কারোর হুঁশ নেই। সর্বোপরি এই সন্ধে লগ্নে আলেয়ার শক্তি দ্বিগুণ বৃদ্ধি হয় এবং সর্বাধিক প্রবলয় ভোরবেলা, সূর্যোদয়ের ঠিক আগেই। বাকিদের কথা যদিও বাদ দিই, এত বড় ভুল আমি কি করে ফেললাম? সুন্দরবনের ভয়াল অভয়ারণ্যে রাত কাটানো মানে চরম বিপদকে যেচে আমন্ত্রণ জানানো, তার উপর আলেয়ার প্রকোপ। এক নাগারে অতসীর গলায় যেন সে আকুতি আমার কান ঝালাপালা করে দিচ্ছে। রিনি, একটু এদিকে দেখ না। এই তো আমি বনের ভিতর, আমার খুব বিপদ। রিনি, এই রিনি, আমার খুব বিপদ। রিনি, রিনি, মনটা অস্থির হচ্ছে। সাড়া দেব, কিন্তু মস্তিষ্ক যে বলছে সাড়া দিলেই সবটা শেষ। এই সক্রিয় শক্তির উৎপত্তির হদিশ আমার অজানা ঠিকই, কিন্তু তার প্রচন্ড তীব্রতার ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমার মতো অভিজ্ঞ রেকি মাস্টারকেও যে অনায়াসে প্রভাবিত করে ফেলেছে, এমনটা তখনই সম্ভব যদি আমি অজান্তে বিনা প্রতিরোধে তার দৈহিক সংস্পর্শে এসে থাকি। শারীরিকভাবে সে আমার নিশ্চয়ই খুব কাছেই রয়েছে, কিন্তু তাকে এখনো চিনতে পারিনি। আমি যদি তার বশীভূত হয়ে পড়ি, তাহলে পলি আর অতসীর কি হবে? ওদের এই বিপদ থেকে আমাকে বাঁচাতেই হবে। সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো লেইকি সুরক্ষা কবচ যে মন্ত্রপুত যন্ত্রটি আমি সবসময় সঙ্গে রাখি, এখন পুরো ব্যাগ ঘেটেও কোথাও পেলাম না। প্রাণ রক্ষার শেষ আশাটুকু হারিয়ে আমি সিঁড়িতে লুটিয়ে পড়ি। শুধু গলায় সোনার চেন আর হাতের ব্রেসলেটটাই একমাত্র সম্বল। নিশ্চিত মুখের অসম্য লড়াইয়ে তাহলে কি এই আমার ইতি? মনে মনে হিসেবটা তখন কিছুতেই মেলাতে পারছি না। আমার ব্যাগে তো আমি ছাড়া আর কেউ হাত দেয় না, আমার বন্ধুরাও না। তাহলে যন্ত্রটা সরালো কে? গতকাল রাত্রে অতসী একবার মোবাইল চার্জারটা শুধু নিয়েছিল। অতসীর কথা মনে পড়তে একটা অবিশ্বাস্য চিন্তা বিদ্যুতের মতো আমার সারা শরীরকে নাড়িয়ে দিয়ে গেল। অতসী, অতসী, ও মাই গড! এই সামান্য ব্যাপারটা আমার আগে কেন মাথায় আসে? অতসী নামের আবিধানিক অর্থ আলিয়া না? অতসী আলিয়া, কিন্তু কেন, কিভাবে, কখন এমন হলো? বনের ভিতর থেকে তখনও ভেসে আসছে সেই শানিত মহিলা কণ্ঠস্বর। রিনি, এই রিনি, আমার খুব বিপদ এখানে, তুই প্লিজ আমায় বাঁচা।
রিনি, এই রিনি। এক মুহূর্ত নীরব থেকে এসে আবার ডাকতে শুরু করল। একবার এদিকে আয় রিনি, আয় না আমার কাছে। এই তো, এই তো আমি এখানে। রিনি, এই রিনি, রিনি, এই রিনি। দুই হাতে কান চেপে ধরে আমি প্লিজ আমার বাচ্চা। চেষ্টা করে পারছি না ওই আমার অগ্রাহ্য করতে। মাথার ব্যথায় চোখ বুঝে আসছে, অসম্ভব কামড় করছে। শরীরের তাপমাত্রা যেন হুক করে হ্রাস পেতে শুরু করেছে। অতর্কিতে কানের পাশে ঘেঁষে একটা ঝোড়ো হাওয়া সনসন করে বয়ে গেল। মনে হলো কোনো শারীরিক শক্তি যেন আমায় ধাক্কা দিয়ে জলের কাছে নিয়ে যেতে চাইছে। সেটিতে চাপ চাপ রক্তের দাগ, আমার হাতে পায়ে তার ছিটে লেগেছে। নিজের দৃষ্টি কতক্ষণ বিশ্বাস হচ্ছে। এসব কি হচ্ছে? দুপোষে ক্ষুধান্বিত কুমির শিকারের অপেক্ষায় তাক করে আছে, আর তাদের পাশ কাটিয়ে অতসী জলের উপর অনায়াসে হেঁটে চলেছে। ওদিকে মাঝ নদীতে ভাসমান অবস্থায় দাঁড়িয়ে একটা ছায়া মূর্তি। তাকে দেখে অস্ফুটে আমার মুখ দিয়ে আপনি বেরিয়ে গেল কথা, মলয়, মলয়। মলয় তো ঠিক দেখছি আমি, কিন্তু মলয়কে তো আমি কোনোদিন সচক্ষে দেখিনি। না 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 না, দেখিনি, আমি দেখিনি। নিশ্চয় নিশ্চয় অন্য কেউ। কাকে মিথ্যে বলছিস রিনি? সে মিষ্টি কণ্ঠের এবার বিদ্রুপের ছোঁয়া। ওই চোখে চোখ মেলানোর মতো সাহস আমার নেই। চিরকাল নিজেকেও ভুল বুঝিয়ে এসেছি যে মলকে পার্সোনালি কখনো মিট না করলেও অত সে হোয়াটসঅ্যাপ ডিপিতে বহুবার দেখেছি। কি বলিষ্ঠ গরম, সমুদ্রের মতো গভীর চোখ, যেন অতল গূঢ়তা সে সযত্নে লুকিয়ে রাখতো তার কালো ভ্রুয়ের কুটুরে। রূপবান না হলেও অদ্ভুত মোহ ছিল ছেলেটির চাউনিতে। মলার পাশে আমি কোনোদিনই অতসীকে সহ্য করতে পারি। মনে মনে বেশ হিংসা হতো। বাস্তবে সম্ভব নয় জেনেও নিজেকে বারবার মলয়ের পাশে কল্পনা করেছে। নাম ভাঙিয়ে পরিচয় গোপন করে অনেকবার ফোনে কথাও বলেছি, কিন্তু সে রাজি হয়নি। অতসীকেই তার পছন্দ ছিল। তাই বলে যখন মলয়ের সাথে ফ্লার্ট করছিল আমার ভালোই লেগেছিল। এই সুযোগে যদি অতসীর সাথে মলয়ের দূরত্ব বেড়ে যায়, তাহলে তার হৃদয়ে আমি পাকাপাকি একটা জায়গা করে নিতে পারব। তবে সজ্ঞানে কোনোদিনও নিজের কাছেও স্বীকার করে নেই মনোবাসনের কথা। কিন্তু ফেলে আসা অতীতকে কি এত সহজে ছেড়ে ফেলা যায়? যায় না। অতসীর সহস্র কৌতুক এখন যেন দ্বিগুণ শানিত। যন্ত্রণায় আমার কান চেপে ধরে অতিরিক্ত রক্তচাপে আমার চোখগুলো যেন ফিরে বেরিয়ে আসতে চাইছে। কানের পর্দা ফেটে রক্ত ঝরতে শুরু করেছে। খোলা আকাশের নিচে আমার দম বন্ধ হয়ে আসছে। মলয়ের দাঁতগুলো কেমন যেন রাক্ষসে দেখাচ্ছে। বন্যী শিখার মতো এক জোড়া চোখ আমায় দহন করতে চায়। ওর সারা শরীরে দাও দাও করে আগুন, ঠিক যেন এক অর্ধনগ্ন জ্বলন্ত লাশ মরণ জ্বালায় ছটফট করছে।
অতসীর কাছে শুনেছি মলয় নাকি গায়ে আগুন লাগিয়ে সুইসাইড করেছিল। সেই নৃশংস দৃশ্যই কি সে আমার চোখে আগুন দিয়ে দেখাচ্ছে। উফ, কি বিভৎস সে মুখময়! তাকিয়ে থাকা যায় না, আমি চিৎকার করে কাঁদতে থাকি। অতসী, অতসী, আমায় ক্ষমা করে দে। অতসী, মলয় শুধু তোর, মলয় শুধু তোর। আমার ভুল হয়ে গেছে অতসী, আমার ভুল হয়ে গেছে। ক্ষমা করে দে, ক্ষমা করে দে আমায়, ক্ষমা করে দে আমায়, ক্ষমা করে দে। অতসী, ক্ষমা করে দে আমায়, ক্ষমা করে দে। না 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 না, ক্ষমা করে দে আমায়, ক্ষমা করে দে। তাদের দ্বৈত ক্রূর অট্টহাস্যে ফেটে পড়ছে আকাশ। শুরু হয় তুমুল বৃষ্টি, বিদ্যুতের ঝলকানিতে ঝলসে যাচ্ছে আমার অবশিষ্ট ক্ষীণ প্রাণ শক্তি। মাঝ নদীর সেই সবুজ আলোগুলো আরো জোরালো হয়ে দপদপ করছে। নাকে ভেসে আসছে অসহনীয় এক ঝাঁঝালো অ্যামোনিয়া গ্যাসের গন্ধ। নদীর পাড়ে কুমিরগুলো আমাদের দিকে তেড়ে আসছে, তাদের ধারালো দাঁতগুলো চকচক করছে লালসা। অথচ আমার দিকে তখন পিছু একটু একটু করে জলের আরো গভীরে চলে যাচ্ছে। দেখে মনে হচ্ছে যেন মলয় তাকে কাছে ডাকছে, আর পলিও মন্ত্রমুগ্ধের মতো এক পা করে সেই মরণ ফাঁদের দিকে এগিয়ে চলেছে। আমি শুধু প্রাণপণে চিৎকার করছি, আমাদের বন্ধু অতসী নয়, পলি, যাস না, পলি, যাস না, পলি, যাস না, পলি, 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 কিন্তু কে কার কথা শোনে? জাগতিক সকল অনুভূতি থেকে পলি তখন শতক্রোশ দূরে। তার পঞ্চ ইন্দ্রিয়গুলি সম্পূর্ণ ওই আলেয়ার দ্বারা নিয়ন্ত্রিত। আমার কোনো কথাই তার শ্রুতিগোচর হচ্ছে না। ওদিকে সূর্য ততক্ষণে অস্ত মিলে, আকাশে চাঁদের আলো জ্বলজ্বল করছে। আমার চোখের পলকে ঘটে চলে একের পর এক অলৌকিক ঘটনা। মলের দুই হাত তার প্রেয়সীর দিকে প্রসারিত, অতসী ছোঁয়ায় তার জ্বলন্ত লাশে যেন শিশির লাগে। ধীরে ধীরে প্রকৃতির কোলে দুই অতৃপ্ত আত্মা মিলেমিশে একাকার হয়ে যায় জ্যোৎস্না স্নাত কৃষ্ণ তিথির রাতে। তাদের এই মিলনের সাক্ষী হতে পেরে আমি আজ সত্যি খুশি। মনের ভেতরে জমে থাকা একটা বিশাল বোঝা যেন নামল। অতসী, আমায় ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস। চোখেতে মনে পড়ে অতসীর দিদিমার কাছে শোনা রটন্তী কালী পূজার লোককথা। এই সেই রাত যে দৈবক্ষণে লোকচক্ষুর আড়ালে শ্রী রাধা তার শ্যামারূপে কৃষ্ণ সখার সাথে মহামিলনে আবদ্ধ হয়। বলা হয় শ্রীকৃষ্ণ নাকি সর্বাত্মক ভ্রমের দেবতা। লোক জানাজানির ভয়ে রাধারানী যখন শঙ্কিত,
তার প্রেয়সীর মান রক্ষার্থে এমনই এক চতুর্দশীর রাতে তিনি মা কালীর রূপ ধারণ করেন। তার ঐশ্বরিক মায়া বলে ব্রজের গ্রামে গ্রামে রটে যায় রাধিকা ও মায়ের গুরু সাধিকা সম্পর্কের সংবাদ। সেই থেকেই শ্রীকৃষ্ণের এই মোহময়ী রূপ মা রটন্তী নামে পূজিতা হন ধরাধামে। ঠিক যেমন অতসিয়ার মলের প্রেম আজ অবশেষে পূর্ণতা লাভ করে মায়ার বাঁধনে। আমার বুঝতে আর অসুবিধে হয় না কেন আজকের রাতই তারা বেছে নিয়েছে এই চিরন্তর মিলনের জন্য। চমকের পর চমক। ওগুলো নদীর ধারে শ্যাওলা জামা পাথর নয়, কুমিরের পিঠের অংশ। শিকারের অপেক্ষায় তারা ঘন্টার পর ঘন্টা অমন নিশ্চল হয়ে থাকতে পারে। লক্ষ্যবস্তু কাছে এলে একসাথে ঝাঁপিয়ে পড়ে। পলিকে নাগালে পেয়ে তিনটে ইয়াব বড় কুমির তাকে এক নিমিষে টেনে নিয়ে যায় মাঝ নদীর জল। নোনা জলে মানুষের রক্তের স্বাদ পেয়ে সেখানে জড়ো হয় ছোট বড় আরো অজস্র কুমির। তাদের তীক্ষ্ণ দাঁত ছিঁড়ে খায় ওর নরম শরীরটাকে। কয়েক মিনিটের মধ্যেই পলের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গভীর জলে হারিয়ে যায়। রয়ে যায় শুধু এক রক্তাক্ত আভা। সুমিতের সেই কথাগুলো যেন ছুঁচের মতো কানে এসে বিঁধছে। সুন্দরবনে কথিত আছে, প্রতি রটন্তী কালী পুজোর রাতে কোনো না কোনো মানুষ এখানে কুমিরের কবলে প্রাণ হারায়। মনে মনে তখন উপহাস করলেও এখন ঢের বুঝতে পারছি সব বিশ্বাস অন্ধ হয় না, কিছু সত্যিও হয়। আর আজ আমার আর পলের পালা। এক পৈশাচিক অট্টহাস্যের অনুনাদে আমি ক্রমশ মুখ বদির জড় ভরতের ন্যায় সম্মোহিত হয়ে পড়ি। নিজের আসন্ন ভবিষ্যৎ যেন বায়োস্কোপের মতো সচক্ষে দেখতে পেল। ঘামে তখন সিক্ত আমার দেহের সর্বাঙ্গ। ভয় ঠকঠক করে কাঁপছে। মানুষের রক্তের স্বাদ পাওয়া কুমিরকে ঠেকানোর সাধ্য কারোর নেই। ওটা তো উভচর। আমার অব্দি কয়েকটা সিঁড়ি উঠে আসতে তাদের কোনো সময়ই লাগবে না। বেশ বুঝতে পারছি ওই ক্ষুধার্ত প্রাণীগুলোর নেক্সট টার্গেট এবার আমি। তারা যেন দলবদ্ধভাবে অনায়াসে আমার দিকে এগোচ্ছে। শিকার যত কাছে আসছে তাদের বেগও একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। এরপর কখন যে আমি সংজ্ঞা হারাই আর মনে নেই। পরদিন সকালে যখন আমার জ্ঞান ফেরে, আমি গোসাবা মহকুমা হাসপাতালের বেডে শুয়ে। নার্সের কাছে শুনলাম গতকাল সন্ধ্যায় আমাদের জলপরি নৌকা সজনেখালিতে নোঙর করলে জানা যায় আমরা 3 বন্ধু মিসিং। শুরু হয় খানা তল্লাশি। সারা রাত ধরে অনুসন্ধান চলে সুন্দরবনের আনাচে কানাচে। অনেকেই মনে করে আমরা হয়তো দোবাকিতে বাঘের শিকার হয়েছে, কেউ বলে নিশ্চয়ই কুমিরে খেয়েছে। শেষে ভোর রাতে জেলেদের এক নৌকা আমাদের অচেতন দেহ নদীর ধারে পরিত্যক্ত জেটির পাশে পড়ে থাকতে দেখে বন দপ্তরে খবর দেয়। তাদের পেট্রোলিং বোট তৎক্ষণাৎ উদ্ধার করে আমাকে হাসপাতালে নিয়ে আসে। চোখ খুলে দেখি আমাকে ঘিরে তখন দাঁড়িয়ে রয়েছে অগুন্তি অচেনা মানুষ, রিপোর্টার, পুলিশ, নার্স, হোটেলের স্টাফ, আরও অনেকে। তারা সকলেই যার পরনায় স্তম্ভিত। সুন্দরবনের ম্যান ইটার বাঘ, কুমির, বিষাক্ত সাপের কবল থেকে আমি কি করে বেঁচে ফিরলাম, সবাই উন্মুক্ত আমার মুখে শুনতে দোবাকিতে গত রাতে ঘটে যাওয়া দুর্ঘটনার বিবরণ। কিন্তু সে কি দুর্ঘটনা না অপঘাত? কলকাতায় বাড়ি ফিরে আমি কয়েক মাস সেভাবে ঘুমোতে পারিনি।
সুন্দরবনের নিশি রহস্যের সদুত্তর আমারও অজানা। সেই রাতের পর আমি বাকশক্তি হারিয়ে ফেলায় প্রকৃত ঘটনা রয়ে যায় সকলেরই অন্তরালে। চোখ বুঝলে আজও ভেসে ওঠে পলির আর্তনাদ আর রক্তাক্ত দেহের প্রতিচ্ছবি। কানে যেন এখনো শুনতে পাই অতসীর সেই মায়াবী কণ্ঠস্বর। রিনি, এই রিনি, আমার কাছে আয়। রিনি, এই রিনি। আমি উপলক্ষ হলেও তার আসল টার্গেট ছিল পলি। আমাদের সুন্দরবনে বেড়াতে নিয়ে আসা ছিল ষড়যন্ত্রের প্রথম চাল। সে কলেজ জীবনের অতৃপ্ত প্রেম পরিণতির অভাবে অকাল মৃত্যুবরণ করলেও অতসী কোনোদিনও পলি আর আমাকে ক্ষমা করতে পারেনি। তাই সুমিতের সাহায্যে প্রতিহিংসার এই সর্বনাশা ছক সে সন্তর্পণে বাস্তবায়িত করে। সুমিত আদতে মলয়ের আদরের সেই ছোট ভাই, যার কথা আগে অতসীর মুখে বহুবার শুনেছি, কিন্তু এত বছর পর নামটা মনে ছিল না, তাই চিনতে পারিনি। দক্ষিণেশ্বরে অতসীর সেই দিদিমা আমাদের দুজনেরই রেইকি মেন্টর ছিলেন, যাকে বলে গুরু মাতা। ওর কাছে দীর্ঘ 10 বছর আমরা একসাথে তালিম নিয়েছি ছোটবেলায়। সেই কারণেই হয়তো অতসীর কালমোহ পলির মতো আমায় পুরোদস্তুর বশ করতে পারেনি। দিদিমার কাছে শুনেছিলাম রেইকি বিদ্যায় চূড়ান্ত পারদর্শী হলে মহাশক্তি বলে নিজের আলেয়া সৃষ্টি করা সম্ভব। তার অমোঘ টান প্রতিরোধ করতে পারে একমাত্র এক নিষ্ঠাবান পবিত্র নারী শরীর, যাকে কোনোদিনও কোনো পাপ স্পর্শ করেনি। কিন্তু বাস্তবে এই পরিস্থিতির সম্মুখীন হব এমনটা কখনো ভাবি। আমাদের সাথে এই সুন্দরবন ট্রিপে অতসীর বেশে যে মানুষটি ঘুরে বেরিয়েছে, সে আদতে রক্ত মাংসে গড়া আমাদের বান্ধবী অতসী নয়, প্রতিহিংসার আগুনে জ্বলন্ত এক লাশ। এমন এক সর্বনাশা অশরীরী মায়াবিনী, যাকে অতিলৌকিক দুনিয়ায় বলে আলেয়া। ছায়ার মতো আমাদের সাথে সে লেগে রয়েছে প্রতিটি মুহূর্তে, প্রকৃষ্ট সুযোগের অপেক্ষায়। সুমিত সেদিন আমাদের ওই আলেয়া রূপিণী অতসীর কাছে অর্পণ করে নৌকায় ফিরে আসে। তারপর শুরু হয় নিদারুণ মায়ার খেলা। রেইকি বিদ্যার জোরে অল্পের জন্য নিশ্চিত মৃত্যুর গ্রাস থেকে আমি নিজেকে বাঁচাতে পেরেছি ঠিকই, কিন্তু পলি আজ আর আমাদের মধ্যে নেই। নিয়তির দুয়ারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তার নশ্বর দেহ। একান্ত দুঃখের বিষয় হল, যদি কোনো পরম বন্ধু এক চরম শত্রুতে পরিণত হয়, তার চেয়ে ভয়ঙ্কর আর কিচ্ছু হতে পারে না। কিন্তু সব বুঝতে পেরেও পলিকে আমি বাঁচাতে পারলাম না। দুর্ভাগ্যক্রমে নিজের সর্বস্ব দিয়ে এই চূড়ান্ত মনোপীড়ে উপলব্ধি করলাম, যা বাকি সারাটা জীবন আমাকে বোঝার মতো বয়ে বেড়াতে হবে। অথচ হয়তো আজও জ্বলছে প্রতিহিংসার আগুনে। সে অপেক্ষা করে থাকবে আবার কোনো সুযোগের। ওকে আমি যতদূর চিনি, একবার হেরে হাল ছেড়ে দেবার মেয়ে সে নয়। হয়তো কোনো অচেনা পাহাড়ি দেশে এতক্ষণে শান দিতে শুরু করেছে তীব্রতর নতুন জাদুবিদ্যায়। তার হাত থেকে আমার আদৌ কি নিষ্কৃতি আছে? মনের টানাপোড়েন কাটিয়ে সাহসে ভর করে অতসীকে আর কোনোদিন যোগাযোগ করতে পারিনি আমি। শেষ হলো আজকের গল্প, ঋত্বিকা ব্যানার্জির সুন্দরবনের আলেয়া। আজকের গল্পে রিনি ও অতসীর চরিত্রে সমৃদ্ধি, সুমিত ও মাঝির চরিত্রে শুভ, পলির চরিত্রে পিয়ালি। গল্পের আর্টওয়ার্কের রূপ, স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ।
আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।